আজ ২৬শে জানুয়ারি ২০২৪ সকাল ১০:৩০টায় বাড়ি থেকে বেরিয়ে বেলগেছিয়া স্টেশন থেকে মেট্রো ধরে এলাম মহাত্মা গান্ধী রোড স্টেশন। ওখান থেকে একটা বাসে করে হাওড়া স্টেশন। বাসে করে আসার সময় ইউটিএস অ্যাপ থেকে দুজনের দেউলটি যাওয়ার ও ফেরার টিকিট কেটে ফেলেছি। সুব্রত বেহালা থেকে ১১টার আগেই পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। উলুবেড়িয়ার রাসমেলা দেখতে যাওয়ার মতো এবারেও সুব্রত ও বাপ্পা আমার সঙ্গী। বাপ্পা উলুবেড়িয়া থেকে মোটর বাইক নিয়ে দেউলটি আসছে। আজ ২৬শে জানুয়ারি হাওড়া স্টেশন কিন্তু বেশ ফাঁকা, কারণ অফিস যাত্রীরা প্রায় নেই। সকালবেলায় হাওড়া স্টেশন থেকে বেড়াতে যাচ্ছি, আর বিভিন্ন রকমভাবে এই বিভিন্ন ট্রেনের ঘোষণা হচ্ছে। ভীষণ ভালো লাগছিল এই পরিবেশটি। কোন প্ল্যাটফর্মে দিচ্ছে আগে দেখি, ওটা ওইদিকে দেয়। ১৪ নম্বর প্ল্যাটফর্মে একটা খড়গপুর লোকালে যাত্রীরা উঠছিলেন, খুবই ভিড় ছিল। আমরা বোর্ডে দেখলাম যে ১১:২০-তে বালিচক লোকাল ১৫ নম্বর প্ল্যাটফর্মে আসছে। যদিও ট্রেন কিছুটা দেরি করেই প্ল্যাটফর্মে এলো, ছাড়লো কিছুটা দেরি করেই। ১৫ নম্বর প্ল্যাটফর্মের পাশেই হাওড়ার নতুন মেট্রো রেলের স্টেশন দেখতে পেলাম। ওই ঢুকে গেছে, দেখো ওই জায়গা আসছে বালিচক, দেখেছ? দেখতে পেয়েছো ঢুকছে। হ্যাঁ, একটি ইএমইউ লোকাল ১৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধীরে ধীরে কারশেডের দিকে এগিয়ে চলেছে। বালিচক লোকাল বেশ ধীরে ধীরেই প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আমাদের ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে যেতে লাগলো। দেখো হাওড়ার বোর্ড দেখা যায় না, দেখো হাওড়ার বোর্ড দেখা যাচ্ছে। ট্রেন চলার একটা সুন্দর শব্দ আছে। বাতাসের আওয়াজের জন্য শব্দটা ঠিক আসেনি এখানে। হাওড়া থেকে দেউলটি যেতে সময় লাগে ১ ঘন্টা ২০ মিনিট মতো। এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে খড়গপুর লাইন। আমরা আন্দুল স্টেশনে পৌঁছে গেলাম। এটা বাউরিয়া স্টেশন। আমরা এখন
ফুলেশ্বর স্টেশন ছেড়ে যাচ্ছি। সময় প্রায় 12টা। পরিবেশ কিন্তু আশ্চর্য রকমের কুয়াশাচ্ছন্ন। কড়া রোদ্দুর একেবারেই নেই। গ্রাম্য পরিবেশের একটা সুন্দর গন্ধ ভেসে আসছে। নামতে বাকি আর কয়েকটা স্টেশন। ফুলেশ্বরের এই খালটি গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। ট্রেনটি একেবারেই ফাঁকা। যাত্রাপথে অনেক ফেরিওয়ালাই উঠলেন তাদের বিক্রির জিনিস নিয়ে। বালিচক লোকাল দেউলটি স্টেশনে প্রবেশ করছে। হ্যাঁ, দেউলটিটা নিয়ে ছবি। আমরা দেউলটি স্টেশনে নেমে পড়লাম। দেউলটি স্টেশনে নেমে আমরা টয়লেটের সন্ধানে এগোতে লাগলাম। প্রত্যেক প্ল্যাটফর্মে মহিলা ও পুরুষদের সুন্দর পরিষ্কার শৌচালয় রয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে মূল্য দিয়ে শৌচাগারেরও ব্যবস্থা রয়েছে। চলো। কিচ্ছু হয়নি। আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। দেউলটি স্টেশন রোডের মাঝেই বাপ্পা আমাদের জন্য অপেক্ষা করছিল। কলকাতা থেকে 16 নম্বর জাতীয় সড়ক ধরে এগোলে মাত্র 60 কিলোমিটার দূরে অবস্থিত দেউলটি। হাঁটতে হাঁটতে আমরা কলকাতা মুম্বাই হাইওয়ের কাছে পৌঁছে গেলাম। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। একটা টোটো নিয়ে শরৎ রোড ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। বাপ্পার সঙ্গে বাপ্পার এক দাদা এসেছিলেন আমাদের সঙ্গে বেড়াতে যাবেন বলে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ সমস্যার সমাধান জনসংযোগ। বর্তমান টোটালটা আমরা পরিচালনা করি।
ভালো ভিড় আছে গো। দূরে ওই লাল রঙের যে পাঁচিলটি দেখা যাচ্ছে ওটাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আজ বেশ ভিড় আছে, ছুটির বার। রূপনারায়ণের ধারে পিকনিক করতেও প্রচুর মানুষ এসেছেন। আমাদের পৌঁছাতে প্রায় 1টা বেজে গেছে। সবে বন্ধ হয়েছে বাড়িতে প্রবেশ। বাড়ি সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত খোলা থাকে, আবার 3:30 থেকে 5:30। তবে মানুষ বেশি এলে একটু আগেও খুলে দেওয়া হয় বা একটু দেরি করেও বন্ধ করেন এনারা। লেখকের লেখার বিশেষ কিছু অংশ বাড়িতে প্রবেশের মুখে খোদাই করে রাখা রয়েছে। বাড়ি বন্ধ দেখে আমরা রূপনারায়ণ নদের দিকে এগিয়ে গেলাম। হয়ে গেল গো। কিচ্ছু নেই মুখে দিলে এই মাঠেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাড়িটা ওই দিকটা, হ্যাঁ ওইদিকে যাবে না। এই সবুজ কাপড় দেওয়া অংশের ওপাশে পিকনিক করছেন অনেকে, এই জন্য জায়গাটি ঢেকে রাখা হয়েছে। জায়গাটি কিন্তু খুবই সুন্দর। এইটি একটি সুলভ শৌচালয়, ব্যবস্থা বেশ ভালোই।
রূপনারায়ণ নদেরই পাশটিতে অনেক দোকান বসেছে। চলো যাচ্ছি, চলো। দারুণ, অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। এটাই রূপনারায়ণ নদ। রূপনারায়ণ নদ হল দ্বারকেশ্বর নদ ও শিলাই নদীর মিলিত প্রবাহ। এরপর কিছু পথ প্রবাহিত হয়ে তা পুরনো দামোদর নদ বা মুন্ডেশ্বরী নদীর সঙ্গে মিলিত হয়। এই মিলিত স্রোত এরপর হুগলি নদীতে এসে পড়ে। নদীটির মোট দৈর্ঘ্য প্রায় ৮০ কিলোমিটার। নদীটি ইলিশ মাছের জন্য বিখ্যাত। চলো হাঁটতে হাঁটতে যাই। পরিদর্শনে আসলাম, অসাধারণ, সত্যি এত চমৎকার জায়গা। ফুলকপি নদ থেকে পাম্পে করে জল তুলে চাষ করা হচ্ছে নদের পাড়েই। বাইরে কোথাও যেতে হয় না, এখানে এই ক্ষেত্রটিতে বাঁধাকপির চাষ করা হয়েছে, বেশ বড় বড় বাঁধাকপি। এখানে আখের রস তৈরি হচ্ছে। হ্যাঁ, বড় বড় বাঁধাকপি। অপূর্ব করে নদী অনেক চওড়া, রূপনারায়ণ অনেক চওড়া। ফুলকপি, ঢেঁড়স, শসা, লাউ এরকম অনেক সবজিও চাষ করা হচ্ছে এখানে। এখান থেকে অনেক মানুষকে এই সবজিগুলি কিনে নিয়ে যেতেও দেখলাম। মাটিতে শসা, এখানে ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। অপূর্ব জায়গাটা। এখান দিয়ে বোধহয় শরৎমালা যাচ্ছি তো আমরা। এখানে নদের পাড়েও পিকনিক করছেন অনেকে। আচ্ছা, নদের পাড় ধরে আমরা অলসভাবে এগিয়ে যেতে লাগলাম।
অনেকটা নদের ধার দিয়ে হাঁটার পর এবার আমরা ফিরতে লাগলাম, কারণ এবার গিয়ে দেখতে হবে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি খোলা হলো কিনা। প্রায় 3:20 বাকি ছিল তখন। আমি কাটিয়ে এসেছি, ভালোর জন্য তোকে অ্যাডভাইস দিলাম। বাড়ির কাছেও প্রচুর দোকান বসেছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি লাগানো কিছু সুন্দর হাতের কাজ এখানে বিক্রি হচ্ছিল। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই সামতাবের গ্রামে 1923 সালে বাড়িটি তৈরি শুরু করেন। বর্মা দেশের বাড়ির অনুকরণে এই বাড়িটি তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেন। 1926 থেকে 1938 জীবনের শেষ 12 বছর এই বাড়িটিতেই ছিলেন তিনি। বাড়ির নাম শরৎকুঠি। এখানে বসেই তিনি রচনা করেছেন পথের দাবি, বিপ্রদাস, রামের সুমতি সহ একাধিক উপন্যাস। একেবারে রূপনারায়ণের পাড়েই রয়েছে এই বাড়িটি। 1938 সালের 16ই জানুয়ারি তিনি পরলোক গমন করেন। হ্যাঁ, করে আসো তুমি, তারপর আমি যাবো। বাড়ির দেখাশোনা করে, তাই তো? বলুন একটুখানি কি করেন আপনি, একটু বলুন। এটা শরৎচন্দ্র জীবনে শেষ 12টা বছর ছিলেন। ওনার জন্ম হচ্ছে দেবানন্দপুর, হুগলি। ওটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর থেকে চাকরি করতে চলে যান বার্মায়। প্রথম পক্ষে বিয়ে করেন বার্মায়। শান্তি দেবী নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে প্লেগ রোগে মারা যান। মারা যাওয়ার পর ওখানে
অভয়া শ্রীকান্ত পথের দাবি লিখলেন। পথের দাবি ইংরেজ গভর্নমেন্ট ব্যান করলো। পথের দাবি সব্যসাচী রাসবিহারী বসু। তারপর ওখান থেকে চলে এলেন ভাড়া বাড়ি হাওড়া বাজে শিবপুর, বিকে পাল স্কুল অলকা সিনেমার পেছনে। ওখানে যখন থাকতেন এই পাশের গ্রাম গোবিন্দপুর, ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, ওই নামে ছদ্মনামে উনি লিখতেন। 1923 সালে জায়গাটা কিনেন, 1925 সালে বাড়িটা তৈরি করেন, আর 26 থেকে 38 অবধি এই বাড়িতে কাটি। এই দাদুই বাড়ি দর্শনার্থীদের জন্য খুলে দেন ও বন্ধ করেন। 12 বছর এই বাড়িতে ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো আমরা এবার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আমাদের খুলতেছেন ভাই, ঠিক আছে, 5 মিনিট বাকি আছে এখনো। হ্যাঁ জুতো খুলে যাই, 5 মিনিট বাকি আছে বলছে। মনে হচ্ছে বন্ধ করতে বন্ধ নয়, এবারে খুলবে। এতক্ষণ বন্ধ হ্যাঁ হ্যাঁ, তিনটের একটু আগেই ওই দাদু বাড়ির দরজা খুলে দিলেন। নিচে থেকে বাড়ির ওপরকে দেখার চেষ্টা করলাম, তখন বাথরুম ঘরের বাইরে থাকতো। একটা বিরাট বাঁশঝাড় রয়েছে এই বাগানে, এটা নাকি অনেক পুরানো। আমরা জুতো খুলে বাড়ির ভেতর প্রবেশ করলাম। যদি দেখা হচ্ছে পাশের ঘরটায় যাবেন, ওইটা বৈঠকখানা ঘরে কাঠের কাছিলেন, ওটা বৈঠকখানা ঘরে ডান দিকে একটা ঘড়ি চলছিল, 100 বছর আগে। লেখকের ব্যবহৃত অনেক জিনিস আমরা এই ঘরগুলিতে দেখতে পেলাম। যে বইগুলো রয়েছে পড়াশোনা করছে, যদি দেখা হচ্ছে পাশের ঘরটায় যাবেন। এখানে আছি ভেতরে। দেখি বাবা একটুখানি।
এই ঘরে রয়েছে এই পরিবারের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণের মূর্তি। ঢুকছে তো, দাঁড়াও। ধানের গোলা লক্ষ্য রাখুন, কালোটা কালির ছেলে ঘরটা ঠাকুর ঘর, তাবরটার দিনে বাথরুমটা বাড়ির বাইরে, সোজা বাথরুম রয়েছে। উঠানে ধানের গোলা ও ঠাকুর ঘর দেখে আমরা দোতলায় উঠলাম। এইটি উঠোনের একটি পাশ দরজা। না দরকার কি, চলো বাইরে যাবো, ওইদিকে চলেছো। এখানটাও তুলে দেবো। দোতলার এই বারান্দায় দাঁড়িয়ে এখান থেকে রূপনারায়ণ নদ দেখা যাচ্ছে। এখন আর যেতে দেয় না। হয়েছে দেখবেন, আপনাকে ফোন করবো ছবি যখন ছাড়ো। এদিক দিয়ে যাবো।
পরবর্তীতে লোককে দেখানো হচ্ছে। এই পুকুরেই রামের সুমতি গল্পে রামের কার্তিক গণেশ থাকতো, এটা এখানে অনেকে বললেন। এই ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে থাকবে শরৎ মেলা।